আসসালামু আলাইকুম। আজকের অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি জিএম স্যার। আজকের যে ক্লাসটা হচ্ছে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অধ্যায় দ্বাদশ পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। তো প্রথমে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা। তার পরবর্তীতে আসবে আমাদের পারিবারিক বাজেট, তারপরে আসবে পারিবারিক বাজেটের নমুনা ছক আসবে, তারপর পারিবারিক ও আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পারিবারিক ও আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। তো প্রথমেই আমরা থিওরিক্যাল জেনে নেব একটু, তারপরে আমরা গাণিতিক টার্মের দিকে আসবো। তবে আগে বলে নিই যে হিসাব বিজ্ঞানে গাণিতিক বা প্রায়োগিক সমস্যা পড়বে অঙ্ক, অন্য কোনো সমস্যা পড়বে না। আর এমসিকিউ এর জন্য যেটা আসবে সেটা হচ্ছে এই পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা, পারিবারিক বাজেট, এগুলো থেকে প্রশ্ন পড়বে। তবে বেশি প্রশ্ন আসবে এখান থেকে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুত করো। তো আমরা প্রথমেই চলে যাব পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণাতে। পারিবারিক হিসাব ব্যবস্থার ধারণা। আমরা জানি পরিবার হচ্ছে মা বাবা ভাই বোন নিয়ে যেটা তৈরি হয় সেটি পরিবার, এবং পারিবারিক যে হিসাব ব্যবস্থা এখানে বলা হচ্ছে যে পরিবার হচ্ছে মানুষের সুখের ঠিকানা। সেখানে যদি সুখ শান্তি বিরাজের পরিবর্তে অশান্তি বিরাজ করে তাহলে দেখা যাবে যে পারিবারিক হিসাব ব্যবস্থা সঠিকভাবে চলবে না। তাই আমাদের জন্য দরকার পারিবারিক হিসাব ব্যবস্থা সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্ধারণ করা। এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা পরিকল্পনার দরকার, যে একটা পরিবার চালাতে গেলে দরকার হচ্ছে সঠিক হিসাব নিকাশ, যা রাখা অত্যন্ত জরুরি। তো পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য এবং ধারণা, পারিবারিক হিসাব ব্যবস্থার বৈশিষ্ট্য এবং ধারণা আমরা দেখে নিব। আমরা চলে যাব পারিবারিক বাজেটে। এখান থেকে মূলত আমাদের শুরু। পারিবারিক বাজেট, বাজেট বলতে যা বোঝায় সেটা হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। এখানে নির্দিষ্ট সময়ে একটি পরিকল্পনার আয় এবং ব্যয়ের পরিকল্পনার যে সংখ্যাত্মক প্রকাশ সেটি হচ্ছে বাজেট। এখানে নির্দিষ্ট সময় বলতে এখানে ধারাবাধার কোনো নিয়ম নেই, তবে সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক যে কোনো সময়ের জন্য হতে পারে। তবে একটি নির্দিষ্ট সময় শেষে বাজেট তৈরি করা হয়। তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় যেটা পড়বে সেটা হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়। এখানে উত্তরটা হবে বাজেট। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে পারিবারিক বাজেটের নমুনা ছক। পারিবারিক বাজেটের নমুনা ছক। তো পারিবারিক বাজেটের নমুনা ছকে দেখা যাচ্ছে যে পরিবারের আয় এবং ব্যয়ের উপর নির্ভর করে বাজেট তৈরি করা হয়। এখানে বাজেট তৈরি করতে গেলে প্রথমেই আমাদের যেটা নির্ধারণ করতে হয়, সরকারি বাজেটের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে ব্যয়ের উপর নির্ভর করে আয়গুলো নির্ধারণ করা হয়। আর পারিবারিক বাজেট নির্ধারণ করা হয় প্রথমে আয়, আমার আয় কত টাকা তার উপর নির্ধারণ করে আমরা ব্যয় করব। তো এখানে যেটা দেখানো হবে সেটা হচ্ছে যে ব্যয়ের খাতোয়ারি, তোমার কোন খাতে আমরা কত টাকা ব্যয় করব সেটা দেখানো হবে। এখানে প্রথমেই যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে খাদ্য খাতে শতকরা আমরা কত ব্যয় করব। এখানে দেখা যাচ্ছে যে 20% থেকে 25% টাকা আমরা ব্যয় করতে পারবো। তারপরে হচ্ছে শিক্ষা খাতে শতকরা ব্যয় করা যাবে আমাদের, শিক্ষা খাতে আমরা ব্যয় করব 10 থেকে 15%। বাসস্থান খাতে আমরা ব্যয় করব হচ্ছে 30 থেকে 40%। যানবাহনের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যয় করব হচ্ছে 15 থেকে 20%। এরপরে যেটি আমাদের আসবে সেটি হচ্ছে বস্ত্র খাতে।
বস্ত্র খাতে আমরা যেটা ব্যয় করব সেটি হচ্ছে 5 থেকে 10%। তো এইভাবে এটা একটি নমুনা ছক, এখানে একটা অনুমান ভিত্তিক যেটা নির্ধারণ করা হয়েছে যে খাদ্য খাতে কত টাকা আমরা ব্যয় করতে পারবো, শিক্ষা খাতে কত, বাসস্থান খাতে কত, যানবাহনের ক্ষেত্রে এবং বস্ত্র খাতে কত আমরা ব্যয় করতে পারবো, এটা এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে পারিবারিক বাজেটের নমুনা ছক। তোমাদের আরেকটি জিনিস আমি বলে রাখি, সেটি হচ্ছে যে পারিবারিক হিসাব ব্যবস্থা, পরিবার কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান না, তাই এর হিসাব নিকাশ কখনোই আর্থিক প্রতিষ্ঠানের মতো হবে না। পরিবার একটি অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান, তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে যেটি থাকে সেটাতে পরিবারকে কী হিসেবে বিবেচনা করা হয়, অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। আজকের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয় সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণকে আমরা 3টি ধাপে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রাপ্তি প্রদান হিসাব, দুই নাম্বার হচ্ছে আয় ব্যয় বিবরণী, আর 3 হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা প্রথমে প্রাপ্তি প্রদান হিসাব নিয়ে আলোচনা করব। আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাবের আমরা একটি ছক তৈরি করে নিব। ছক তৈরির উপরে এখানে প্রথমে কোম্পানির নাম লিখতে হয়, এক্স কোম্পানি, এখানে লিখতে হবে প্রাপ্তি প্রদান হিসাব। লিখতে হবে। তারপরে এখানে একটি ছোট্ট করে একটি ছক আমরা তৈরি করে নিই। এখানে ডান সাইডে এখানে লিখতে হবে ক্রেডিট, বাম সাইডে লিখতে হবে ডেবিট, এখানে প্রাপ্তি টাকা, প্রদান টাকা। আচ্ছা, এটা একটি প্রাপ্তি প্রদান হিসাবের ছক। তো এখানে আমরা বলে রাখি যে প্রাপ্তি প্রদান হিসাবে সবসময় নগদ প্রাপ্তি সময় এবং নগদ প্রদান সময় নিয়ে তৈরি করা হয়। এটাকে অনেক সময় বলা হয়ে থাকে যে নগদান বইয়ের অনুরূপ, তবে নগদান বই নয়, নগদান বইয়ের অনুরূপ। কারণ নগদান বইতে কখনোই অনগদ কোনো লেনদেন অর্থাৎ বাকিতে কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয় না, এখানে সবসময় নগদে লেনদেন লিপিবদ্ধ করা হয়। তাই প্রাপ্তি প্রদান হিসেবেও এই জন্য বলা হয় যে প্রাপ্তি প্রদান হিসাবটা হচ্ছে নগদান বইয়ের অনুরূপ। তো প্রাপ্তি প্রদান হিসাবের প্রাপ্তি সাইডে প্রথমে যেটা আসবে, প্রাপ্তি প্রদান হিসেবে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে যে ব্যালেন্স বিডি, অর্থাৎ বছরের শুরুতে যে নগদ টাকা অথবা ব্যাংক ব্যালেন্স থাকে সেটি আগে লিখতে হবে। তারপরে হচ্ছে মূলধন জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। এখন আমরা বলে রাখি যে মূলধন জাতীয় আয় কোনগুলো। মূলধন জাতীয় আয় হচ্ছে যে আয়গুলো অনিয়মিত এবং টাকার অঙ্কে বড়, এই ধরনের আয়কে বলা হচ্ছে মূলধন জাতীয় আয়, যা প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট সাইডে লিখতে হবে। এবং মুনাফা জাতীয় আয় যে আয় নিয়মিত এবং টাকার অঙ্কে ছোট, যেমন হতে পারে ভাড়া প্রাপ্তি, বেতন প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয়ের মধ্যে যেমন জমি বিক্রয় হতে যে প্রাপ্তি, এই ধরনের প্রাপ্তিকে আমরা লিখে থাকি। এবং প্রদান সাইডে ঠিক সেম একইভাবে আসবে মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো?
যে ব্যয় টাকার অঙ্কে বড় এবং অনিয়মিত, যেমন জমি ক্রয় করা হলো, মেশিনারিজ ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, এই ধরনের ব্যয়কে আমরা বলছি মূলধন জাতীয় ব্যয়। কারণ এই ব্যয়গুলো মূলধন কোনো ফ্যাক্টরির বা কোনো প্রতিষ্ঠানের প্রতিনিয়ত কেনা হয় না, একটি বছরের মধ্যে যে কোনো দিন ক্রয় করা হয়ে থাকে। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? মুনাফা জাতীয় ব্যয় যেগুলো হচ্ছে যেমন প্রতিনিয়ত ঘটে থাকে, যেমন বাড়ি ভাড়া প্রদান করতে হতে পারে, ছেলের স্কুলের বেতন দেওয়া হতে পারে, খাদ্য খাতে যে ব্যয়গুলো করা হয়, এই ব্যয়গুলোকে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন এখানে আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে প্রাপ্তিসমূহের মোট অ্যামাউন্ট আমাদেরকে যোগ করতে হবে, করে এখানে সেই পরিমাণ ফিগার লিখে জেড টেনে দিতে হবে, দিয়ে প্রাপ্তিসমূহ থেকে প্রদানগুলো বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স সিডি, বা হাতে নগদ হতে পারে, ব্যাংক জমার সমাপনী উদ্বৃত্ত বা হাতে নগদের সমাপনী উদ্বৃত্ত। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে আরেকবার আসি যে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে গেলে আমাদের প্রথমে যেটি লাগবে, প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, তারপর প্রাপ্তি প্রদান হিসাব লিখতে হবে। মাঝখানে বাম সাইডে ডেবিট সাইডে লিখতে হবে ডেবিট এবং ডান সাইডে লিখতে হবে ক্রেডিট। এবং প্রাপ্তির ঘরে প্রথমে যেটা আসবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডির পরে আসবে মূলধন জাতীয় আয় সমান মুনাফা জাতীয় আয়, এই দুটি আসবে। তো মূলধন জাতীয় আয় কোনগুলো? মূলধন জাতীয় আয় হচ্ছে যে আয় অনিয়মিত এবং টাকার অঙ্কে বড় হয়ে থাকে, সেই ধরনের আয়কে আমরা বলছি মূলধন জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় কোনগুলো বলবো? যেগুলো টাকার অঙ্কে ছোট এবং নিয়মিত যেটা ঘটে থাকবে সেটাকে বলা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এরপর আমরা আসি ডান সাইডে প্রদানে, সেখানে দেখা যাবে যে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? যে ব্যয় ওই একই কথা, যে টাকার অঙ্কে বড় হবে কিন্তু অনিয়মিত। এবং মুনাফা জাতীয় ব্যয় হবে কোনগুলো? যে ব্যয়গুলো নিয়মিত এবং টাকার অঙ্কে ছোট, নিয়মিত ঘটবে কিন্তু টাকার অঙ্কে ছোট, এই ধরনের ব্যয়গুলোকে বলা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন আয় থেকে ব্যয় যদি আমরা বাদ দিয়ে থাকি তাহলে আমাদের ব্যালেন্স সিডি বের হয়ে যাবে, ব্যালেন্স সিডি বের হয়ে যাবে। প্রাপ্তি প্রদান হিসাবের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা একবার দেখে নিই, এই ছক থেকেই আমরা পেয়ে যাব সেটি। প্রথমে আমরা যেটা বলবো যে প্রাপ্তি প্রদান হিসাব হচ্ছে নগদান বইয়ের অনুরূপ। আমরা কি বলবো যে এর বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একটি নগদান বইয়ের অনুরূপ, কারণ প্রাপ্তি প্রদান হিসাবে কোনো বাকিতে লেনদেন লিপিবদ্ধ করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট সাইডে প্রাপ্তিসমূহ লিখতে হবে, অবশ্যই এটি করণীয়, এবং ডান সাইড বা ক্রেডিট সাইডে অবশ্যই প্রদানগুলো লিখতে হবে। প্রাপ্তি প্রদান হিসাবে আরেকটা জিনিস বলে রাখি যে মূলধন জাতীয় ব্যয়ের যে অবচয়, এই অবচয়টা প্রাপ্তি প্রদান হিসাবে আসবে না। কোনটি আসবে না? যে অবচয়, মূলধন জাতীয় ব্যয়ের অবচয়। অবচয় সম্পর্কে আমরা দশম অধ্যায়ে শিখে এসেছি। অবচয় হচ্ছে যে স্থায়ী সম্পত্তির দীর্ঘদিন পর ব্যবহারের ফলে যে ক্ষয়জনিত বা যেটা হ্রাস হয় যে মূল্যটা, তাকে বলা হয় অবচয়। সেই অবচয়টা এখানে আসবে না, এখানে আসবে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? আমি কি একটা সম্পদ ক্রয় করলাম, একটা আসবাবপত্র 10,000 টাকাতে ক্রয় করলাম, সেটি এখানে আসবে। আর মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? যেগুলো আমি প্রতিনিয়ত দৈনন্দিন কাজের জন্য ব্যয় করছি, যেমন বাড়ি ভাড়া প্রদান, আমি যদি ভাড়া বাড়িতে থাকি তাহলে বাড়ি ভাড়া প্রদান করতে হবে, আমি যদি ছেলের স্কুলের বেতন দিয়ে থাকি সেই বেতন লিখতে হবে, তারপরে আমি যদি যানবাহন ক্ষেত্রে আমি যদি গাড়িতে চড়ে অফিসে যাওয়া আসা করি তাহলে সেই ব্যয় করতে হবে, গ্যাস বিল যদি দিতে হয় গ্যাস বিল দিতে হবে, ইত্যাদি খরচগুলো লিখে আমরা আয় থেকে ব্যয়গুলো যখন বাদ দেব তখন আমরা পেয়ে যাব ব্যালেন্স সিডি, অর্থাৎ বছর শেষে বা একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আমার কত টাকা আয় থাকতেছে, আমি কত টাকা আয় করছি বা উদ্বৃত্ত থাকতেছে, আমার হাতে কত টাকা থাকছে, পরবর্তী সময় আমি টাকা ব্যয় হিসাবে আমি করতে পারবো। তো এটি হচ্ছে আমাদের প্রাপ্তি প্রদান হিসাব। এরপর যেটা আমাদের আসবে, এই প্রাপ্তি প্রদান হিসাব থেকেই আমাদের আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে। তো আয় ব্যয় বিবরণীর প্রথমে আমরা যেটা তৈরি করব, ছকটা তৈরি করে নিই। প্রাপ্তি প্রদান হিসাবে যেটি আসবে সেটি হচ্ছে যে এই প্রাপ্তি প্রদান হিসাবের থেকে আয় ব্যয় বিবরণী তৈরি করতে গেলে প্রথমে আমাদের ওই একইভাবে ছক তৈরি করতে হবে। প্রথমে কোম্পানির নাম লিখতে হবে, এক্স কোম্পানি লিখে নিলাম একটা কোম্পানির নাম, এখানে মাঝখানে লিখতে হবে আয় ব্যয় বিবরণী, লিখে আমাদের একটা সুন্দর করে একটি ছক তৈরি করতে হবে। ছকে টাকার ঘর থাকবে হচ্ছে 3টি, টাকার ঘর থাকবে 3টি।
এখানে লিখতে হবে বিবরণ, এখানে লিখতে হবে টাকা টাকা টাকা। আয় ব্যয় বিবরণীর প্রথম যে উপাদান সেটি হচ্ছে আয়সমূহ লিখতে হবে। এখানে প্রথমে আমাদের লিখতে হবে আয়সমূহ। এখন আমাদের জানতে হবে কোন আয়গুলো আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। প্রাপ্তি প্রদানের হিসাবের যে মুনাফা জাতীয় যে আয়গুলো রয়েছে, প্রাপ্তি প্রদান হিসাবের যে মুনাফা জাতীয় যে আয়গুলো রয়েছে সেই আয়ের সমষ্টি হচ্ছে আয়সমূহ। এখানে আসতে পারে বিনিয়োগের সুদ, ভাড়া প্রাপ্তি, বেতন প্রাপ্তি, এই ধরনের যে আয়, এই আয়গুলো আমাদের এখানে লিখতে হবে। যেমন থাকতে হবে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, ভাড়া প্রাপ্তি, তারপর বেতন প্রাপ্তি, টাকা না দিয়ে আমরা স্টার চিহ্ন দিলাম, যেটি হবে এখানে আমাদের মোট ফিগার লিখতে হবে, মোট আয় লিখে আমরা এইভাবে দেখাইয়ে দেব। এখানে অবশ্যই আমরা জেড দিয়ে জেড টেনে দেব না, অবশ্যই জেড টেনে, এখানে জেড টেনে দিলে ভুল হয়ে যাবে। আমরা এখানে অবশ্যই জেড টেনে দেব না, এখানে লিখে এইভাবে রেখে দেব। প্রথম আমাদের কাজ হচ্ছে কি আয়সমূহ বের করে নাও। আমাদের প্রথম কাজ হচ্ছে আয়সমূহ বের করে নাও। এখন এই আয়গুলো আমরা পাবো কোথায়? প্রাপ্তি প্রদান হিসাবে পাবো। অবশ্যই আমরা আয়গুলো পাবো প্রাপ্তি প্রদান হিসাবে। প্রাপ্তি প্রদান আমরা পাবো হচ্ছে আয়সমূহ নেব এখান থেকে। তো এখানে আমরা যেটা পাবো আয়গুলো যেগুলো দিলাম এর বাইরেও থাকতে পারে, যেমন বিনিয়োগের সুদের বাইরে থাকতে পারে, ভাড়া প্রাপ্তি থাকতে পারে, বেতন থাকতে পারে, আরও থাকতে পারে। তো এটাই হচ্ছে আমাদের আয়। এখন আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ব্যয়সমূহ লিখতে হবে। আমাদের লিখতে হবে কি ব্যয়সমূহ। এখানে আমরা মুছে দিয়ে এখানে আমরা লিখলাম ব্যয়সমূহ। ব্যয়সমূহ আমরা পাবো হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাবের যে প্রদান আছে সেখান থেকে আমরা ব্যয়সমূহ বের করে নিব। কোন ব্যয়গুলো আসবে? মুনাফা জাতীয় ব্যয়গুলো আসবে। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো হতে পারে? যেমন ভাড়া প্রদান, বেতন প্রদান ইত্যাদি, এই ধরনের ব্যয় লিখে এখানে মোট ব্যয় আমরা লিখে আয় থেকে আমরা ব্যয়গুলো মোট ব্যয় কি করব? আয় থেকে আমরা মোট ব্যয় বাদ দেব। আয় থেকে মোট ব্যয় বাদ দিয়ে যদি আয়ের অ্যামাউন্ট বেশি হয়ে থাকে, আয়ের পরিমাণ বেশি হয়ে থাকে, তাহলে আমাদের হবে হচ্ছে আয় উদ্বৃত্ত। আমাদের কি হবে? আয় উদ্বৃত্ত। এখানে অবশ্যই আমরা কি করব? দুই টান দিয়ে জেড টেনে দেব। আর যদি ব্যয়ের পরিমাণ বেশি হয়ে থাকে, আয় থেকে ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়ে থাকে, তাহলে কি হবে? এখানে ব্যয় উদ্বৃত্ত হবে। অবশ্যই লিখতে হবে ব্যয় উদ্বৃত্ত বা ঘাটতি। আর যদি আয় বেশি হয়ে থাকে তাহলে হবে হচ্ছে আয় উদ্বৃত্ত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। এরপর যেটা আমাদের আসবে 3 নাম্বার, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী ছক। এরপর আমরা যেটা লিখব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। দেখো আর্থিক অবস্থার বিবরণী কেমন হয়। প্রথমে ওই একইভাবে এখানে কোম্পানির নাম লিখব আমরা। এখানে লিখব হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী লিখে এখানে আমরা একটা ছক তৈরি করে নেব সুন্দর করে। টাকার ঘর 3টে দিব আমরা, দিয়ে এখানে লিখব হচ্ছে বিবরণ। এখানে লিখব টাকা 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 লিখে প্রথমে আমরা লিখব হচ্ছে সম্পদসমূহ। প্রথমে যেটি লিখতে হবে আমাদের সম্পদসমূহ লিখতে হবে। প্রথমে আমাদের সম্পদসমূহ। আমরা দশম অধ্যায়ে আর্থিক বিবরণী তৈরি করা শিখে এসেছি। আর্থিক বিবরণী আমরা তৈরি করা শিখে এসেছি কীভাবে আমরা আর্থিক বিবরণী তৈরি করব। তো সেখানে আমরা শিখে এসেছি প্রথমে সম্পদসমূহ লিখতে হয়। সম্পদের মধ্যে কি কি থাকে? একটা চলতি সম্পদ থাকতে পারে, স্থায়ী সম্পদ। তো এখানে আমরা সেটা আলাদা করব না, একসাথেই লিখব। সম্পদের মধ্যে যেমন আমাদের থাকতে পারে নগদ টাকা, ব্যাংকে জমা, বিনিয়োগ, বিনিয়োগের সাথে বিনিয়োগের সুদ যোগ করে দিতে হয়, আসবাবপত্র ইত্যাদি। এই সম্পদগুলো এখানে আমাদের সিরিয়ালে লিখতে হবে। যেমন
নগদ তহবিল, ব্যাংকে জমা, দেনাদার, বিনিয়োগের সুদ, বিনিয়োগ। এই সম্পদগুলো সবগুলো আমাদের লিখতে হবে। এগুলো সব লিখে মোট যোগ করে পার করে দিয়ে এখানে মোট সম্পদ লিখে জেড টেনে দিতে হবে। এখানে লিখতে হবে মোট সম্পদ লিখে এখানে আমরা স্টার চিহ্ন দিয়ে আমরা এখানে জেড টেনে দেব। এরপরে আমরা যেটা লিখব সেটি হচ্ছে যে দায় ও পারিবারিক তহবিল লিখতে হবে। আমাদের কি লিখতে হবে? দায় ও পারিবারিক তহবিল, দায় ও পারিবারিক তহবিল আমাদের লিখতে হবে। দায়ের মধ্যে আমাদের কি কি থাকতে পারে? যেমন বকেয়া বেতন থাকতে পারে, বকেয়া ভাড়া থাকতে পারে, পাওনাদার থাকতে পারে ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের দায়। এবং আমাদের পারিবারিক তহবিলটা আমাদের নির্ধারণ করা শিখতে হবে। আমরা পারিবারিক তহবিল কি করে নির্ধারণ করতে পারি? পারিবারিক তহবিল নির্ধারণ করা কিন্তু তোমাদেরকে শেখানো হয়নি। আমরা এখানে পারিবারিক তহবিলটা শিখে নিই যে পারিবারিক তহবিল সমান পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হবে। পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়, অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসাবের উপরে প্রাপ্তি প্রদান হিসাবের উপরে বছরের শুরুতে কিছু সম্পদ এবং কিছু দায় দেওয়া থাকবে, কিছু সম্পদ এবং কিছু দায় দেওয়া থাকবে। পারিবারিক তহবিল নির্ধারণ করতে গেলে প্রথমে এই প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিয়ে যেটা থাকবে সেটা কি হবে? পারিবারিক তহবিল হিসাবে আমাদের এখানে অঙ্কে চলে আসবে। তো এটা আমাদেরকে নির্ধারণ করে আগে নিতে হবে। তারপরে এখানে দায়গুলো লেখার পরে দায়সমূহ এখানে আমাদের লেখার পরে সেটা আমরা 3 নম্বর ঘরে দায়গুলো পার করে দেব। তারপরে লিখব পারিবারিক তহবিল। পারিবারিক তহবিলের টাকা আমরা 2 নম্বর ঘরে লিখে রেখে তার সাথে যোগ দেব হচ্ছে আয় উদ্বৃত্ত যোগ করে 3 নম্বর ঘরে পার করে দিয়ে দায়ের সাথে এই পারিবারিক তহবিলটা কী করবো? আমরা যোগ করে দেব। যোগ করে দিয়ে জেড টেনে দেবো। দেখব যে সম্পদের সমান হয়েছে কিনা। যদি সম্পদের সমান হয়ে থাকে তাহলে আমরা ধরে নেব যে অঙ্ক হয়ে গেছে। এইভাবে আমরা সর্বশেষ আর্থিক বিবরণী তৈরি করব। তো তোমাদের আজকে যা শেখানো হলো সেই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এখান থেকেই তোমরা একটি অঙ্ক কমন পাবে। তো তোমাদের বইতে অনুশীলনীতে যে অঙ্কগুলো 3টি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে ওই অঙ্কগুলোর সলভ করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।